আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এসএসসি উচ্চতর গণিতের ফাংশনের সার্বিক ফাংশনের টপিকটি। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, প্রায় প্রতিটা পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন এসে থাকে। আজকে আমি বেশ কয়েকটা প্রশ্ন নিয়েছি, এখান থেকে আশা করি সার্বিক ফাংশনের টপিক নিয়ে আর কোনো প্রবলেমই থাকবে না, যে কোনো কোয়েশ্চেন সলভ করতে পারবেন। তো আশা করি সবাই তোমরা খাতা নিয়ে ক্লাসটি করতে বসবা, তাহলে দেখবা যে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে গেছে। প্রথমে আমরা আরেকটা কথা হচ্ছে, এই ক্লাসটি করার আগে আমি ধরে নিচ্ছি এই ক্লাসটা যারা দেখছো তোমরা সবাই ফাংশন কী জিনিস বুঝো, ফাংশনের ডোমেইন বের করতে পারো, রেঞ্জ বের করতে পারো। এই জিনিসটা সবাই বুঝলে তখনই এই ক্লাসটা করতে আসবে, ঠিক আছে? তো সেটা ধরে নিয়ে আমি এই ক্লাসটা নিচ্ছি। আর কেউ যদি এটা না পারো, আমার আরেকটা ভিডিও আছে, সেটা তোমরা দেখে নেবা কষ্ট করে। আচ্ছা, দেখা যাক। সবার আগে সার্বিক ফাংশন জিনিসটা আসলে কি। আপনারা দেখেন, একটা ফাংশন কিন্তু এইভাবে ডিনোট করা হয়, এফ সাজ টু এ টু বি। এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা ডোমেইন বলে থাকি। এটা কিন্তু কোডোমেইন, ঠিক আছে? আমরা যখন একটা ফাংশনকে এভাবে করে লিখে প্রকাশ করব, এফ সাজ টু এ টু বি, তখন এখানে যে সেটটা থাকবে তাকে আমরা ডোমেইন বলবো, আর এই জায়গায় যে সেটটা থাকবে তাকে আমরা কোডোমেইন বলে থাকবো, ঠিক আছে? এখন কোডোমেইনের যে সকল উপাদান ডোমেইনের সাথে সম্পর্কিত তাদেরকে আমরা বলবো হচ্ছে রেঞ্জ। তো দেখা যাক এখানে আমরা কি করতে পারি। সাপোজ আমার কাছে এই একটা সেট আছে, এখানে একটা সেট আছে, এখানে আছে 1 2, এখানে আছে 3 4 5। এখন আমার এটার সাথে এটা সম্পর্কিত, এটার সাথে এটা সম্পর্কিত। এটা কিন্তু একটা ফাংশন। দেখেন, সন্তান মায়ের ফর্মুলা কিন্তু আপনারা সকলেই জানেন, সে অনুযায়ী এটা কিন্তু একটা ফাংশন, কিন্তু এটা সার্বিক ফাংশন না। কেন স্যার? এখানে ডোমেইন কারা? ডোমেইন হচ্ছে 1 2 আর রেঞ্জ হচ্ছে কত? 3 4, কিন্তু কোডোমেইন হচ্ছে 3 4 5। একটা ফাংশন সার্বিক ফাংশন হবে তখনই, যখন কোডোমেইন সমান রেঞ্জ হবে। এই কথাটা লিখে রাখা যায় চাইলে, কোডোমেইন সমান রেঞ্জ হলে তাকে আমরা কি বলবো স্যার? সার্বিক ফাংশন বা অন্টো ফাংশন বলবো। যদি কোডোমেইন আর রেঞ্জ সমান না হয় তাহলে সেটা কখনোই সার্বিক ফাংশন হবে না। এটা হচ্ছে আমার মূল বেসিক। যেমন দেখেন, আমি একটা এক্সাম্পল দিই। এখানে যদি এটা 3 থাকতো, তার সাথে যদি এটা সম্পর্কিত থাকতো, দেখেন এটা কিন্তু একই সাথে এক এক এবং সার্বিক দুইটা ফাংশনে। দেখেন এখানে একটা এক্স এর জন্য একটা ওয়াই, এটা আমরা এক্স, এটা আমরা ওয়াই, এভাবেও চিন্তা করতে পারি। প্রত্যেকটা এক্স এর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ওয়াই, অর্থাৎ প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট। এটা হচ্ছে এক এক ফাংশন। এখন দেখেন এখানে ডোমেইন হচ্ছে কত? 1 2 3। কোডোমেইন হচ্ছে কত? 3 4 5, এবং রেঞ্জও হচ্ছে 3 4 5। যেহেতু কোডোমেইন আর রেঞ্জ সমান হয়ে গেছে, এই ফাংশনটাকে আমরা কি বলতে পারি? সার্বিক ফাংশন বলতে পারি। যেমন আমরা যেভাবে বলে থাকি, প্রত্যেকটা মায়েরই সন্তান থাকবে, সকল মায়েরই সন্তান থাকবে, এটাকে আমরা কি বলে থাকি স্যার? সার্বিক ফাংশন বলে থাকি। সো এটা ছিল বেসিক। আমরা এখন কয়েকটা এক্সাম্পল করার মাধ্যমে আশা করি টোটাল টপিকটা ক্লিয়ার করে ফেলবো। চলেন দেখা যাক। এটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে। দেখেন এখানে বেসিক হচ্ছে কি, এফ সাজ টু এ টু বি, এও যদি একটা ফাংশনকে প্রকাশ করা হয়, এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে কোডোমেইন, ঠিক আছে? আর কোডোমেইন আর রেঞ্জ সমান হলে তাকে আমরা সার্বিক বা অন্টো ফাংশন বলে থাকি। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা, ঠিক আছে? দেখেন এবার আসেন, এখানে প্রথম যে কোয়েশ্চেনটা আছে, এফ সাজ দ্যাট একটা সেট টু আরেকটা সেট, এটা পরে একটা সেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছে, টু আরেকটা সেট। আচ্ছা বলেন তো আপনারা, এটা কিন্তু ডোমেইন, ওকে? এটা হচ্ছে কোডোমেইন। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব দ্বারা সংজ্ঞায়িত হলে দেখাও যে এফ এক এক এবং সার্বিক ফাংশন। এটা আমাকে দেখাইতে বলছে। চলেন আমরা এটা স্টার্ট করি। এটা কিন্তু ডোমেইন স্যার, ওটা হচ্ছে কোডোমেইন। তা আমি যে এটা কি এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন কিনা দেখার জন্য তার রেঞ্জগুলো বের করতে হবে, ঠিক আছে? তো আপনারা জানেন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। আচ্ছা, ডোমেইনকে আমরা আরেক কথা কি বলে থাকি? ইনপুট বলে থাকি। আর রেঞ্জকে কি বলে থাকি? আউটপুট বলে থাকি। তো এই ফাংশনে আপনি ডোমেইনগুলোকে ইনপুট করবেন, তারপর দেখা যাক কি হয়। তাহলে এখানে একটা একটা করে ইনপুট করে দেখেন। এফ অফ -2 ইকুয়াল টু -2 কিউব,
তাহলে এটা কত থাকবে স্যার -8 থাকবে। তারপর এফ অফ -1 ইকুয়াল টু -1 কিউব ইকুয়াল টু -1, তারপর হচ্ছে এফ অফ 0 ইকুয়াল টু 0 কিউব ইকুয়াল টু হচ্ছে 0, তারপর হচ্ছে এফ অফ 1 ইকুয়াল টু 1 কিউব ইকুয়াল টু হচ্ছে 1, এফ অফ 2 ইকুয়াল টু হচ্ছে 2 কিউব ইকুয়াল টু হচ্ছে 8। ঠিক আছে, আচ্ছা দেখেন তো স্যার, এই যে এগুলো সবগুলো হচ্ছে ডোমেন। এই ডোমেনগুলোকে আপনি ইনপুট করার পরে যে আউটপুটগুলো পেয়েছেন এগুলো সবগুলো হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, এদের সেটকে আমরা কি বলবো স্যার? রেঞ্জ বলবো। তাহলে দেখেন ওখানে আগে থেকে কি ছিল স্যার? আগে থেকে ছিল কুডোমেন দেয়া ছিল। আচ্ছা দেখেন ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য আপনি ভিন্ন ভিন্ন আউটপুট পাইছেন কিনা দেখেন। ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট পাইছেন। -2 এর জন্য -8, -1 এর জন্য -1, 0 এর জন্য 0, 1 এর জন্য 1, 2 এর জন্য 8। তো এর ইনপুট ডিফারেন্স হয়েছে, আউটপুটও ডিফারেন্স হয়েছে। কিন্তু দেখেন আপনার যদি এরকম হইতো স্যার, সাপোজ এরকম একটা ফাংশন f of x = x², তো এখানে যদি আপনি 2 কে ইনপুট করতেন তাহলে কত 4 আসতো, f of -2 কে ইনপুট করলে তাও কত 4 আসতো। এটা কিন্তু এক ফাংশন না, এটা কিন্তু একটা ফাংশন ঠিক আছে, বাট দিস ইজ নট ওয়ান ফাংশন। ঠিক আছে, তাহলে কারণ এখানে 2 কে ইনপুট করলে আমি আউটপুট হিসেবে 4 পাচ্ছি, -2 কে ইনপুট করলে আমি আউটপুট হিসেবে কত পাচ্ছি স্যার? 4 পাচ্ছি। ঠিক আছে, কিন্তু এখানে সেরকম ঘটনা ঘটে নাই। প্রত্যেকটা আলাদা আলাদা ডোমেইনের জন্য আপনি আলাদা আলাদা রেঞ্জ পাইছেন। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা এক ফাংশন, এটা বলা যাচ্ছে। এবার সার্বিক ফাংশন কিনা আমরা কিভাবে দেখাবো? এক ফাংশন একটা ক্লাস আছে, সেটা দেখে নিবে। আমার মূল ফোকাস থাকবে সার্বিক ফাংশনের দিকে আজকের ক্লাসে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? ওই যে প্রশ্নে ছিল, প্রশ্নে কুডোমেন সমান কি ছিল? কুডোমেন সমান ছিল হচ্ছে ওই যে ওখানে যেটা আছে -8, -1, 0, 1, 8, এটা হচ্ছে আমার কুডোমেন। এখন রেঞ্জ সমান কি স্যার? রেঞ্জ সমান হচ্ছে এখানে যে আউটপুটগুলো পাইছেন আপনি -8, -1, 0, 1, 8। এবার আপনারাই বলেন এখানে কুডোমেন আর রেঞ্জ সমান আছে কিনা বলেন তো? ডেফিনেটলি সমান হয়েছে। যেহেতু কুডোমেন আর রেঞ্জ সমান, তাহলে এই ফাংশনটিকে আমরা কি বলতে পারি? সার্বিক ফাংশন বলতে পারি। আশা করি আমার প্রথম এক্সাম্পলটা সবাই বুঝে গেছেন। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড আরেকটা ম্যাথে যাই, চলেন। এটা শেষ হলো আমাদের সেকেন্ড আরেকটা ম্যাথে আমরা যাবো এখন। সেটা হচ্ছে 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বারে কি বলছে স্যার? এখানে বলা হচ্ছে f such that একটা সেট দিছে, এটা টু r রিয়েল নাম্বার এবং f of x = 2x + 1 দ্বারা সংজ্ঞায়িত। তো সেম ভাবে দেখাও যে ফাংশনটি একক এবং সার্বিক। এই প্রশ্নগুলো আপনাদেরকে করতে পারে, খুবই কমন কোয়েশ্চেন, প্রায় প্রতিবারই এসে থাকে, একেবারে মানে প্রতিবারই এসে থাকে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন, তাহলে আমি এই ফাংশন তো একটা সিস্টেম, একটা মেশিন। আপনাদেরকে বলা হয় ফাংশনকে আমরা জুস মেশিন বলে থাকি। ঠিক আছে, যেমন ফাংশনকে আপনি জুস মেশিন বলে থাকেন, সেখানে যদি কমলা দেন কমলার জুস পাবেন, কলা দিলে কলার জুস পাবেন, আপেল দিলে আপেলের জুস পাবেন। তাহলে এই যে ফ্রুটসগুলো আপনি দিচ্ছেন এগুলো হচ্ছে ডোমেন, আর যে জুসগুলো পাচ্ছেন এগুলো হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, এখন দেখেন এটা একক এবং সার্বিক ফাংশন কিনা আমরা যাচাই করে দেখব, চলেন। তাহলে এখানে আমার ফাংশনটা আসলে কি? f of x = 2x + 1, এটা হচ্ছে আমার ফাংশন। ঠিক আছে, এখন আপনি এখানে এই যে ডোমেইন যেগুলো আছে এগুলো আপনি ইনপুট করে দেখবেন, একটা ইনপুট করে দেখবেন। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? f of 1 সমান 2 × 1 + 1, 2 × 1 + 1 = হচ্ছে 3। ঠিক আছে, আবার f of 2 সমান, এটা হচ্ছে 2 × 2 + 1, 2 × 4, 4 × হচ্ছে কত? 5। ঠিক আছে, f of 3 সমান, f of 3 = 2 × 3 + 1, এটা হচ্ছে কত? 7। তারপর f of 4 = ঠিক আছে 2 × 4 + 1, 4 দুগুণে কত? 8, 8 1 হচ্ছে 9। আচ্ছা এখানে যাদেরকে পাইছি আউটপুট, এদেরকে আমরা কি বলবো স্যার? রেঞ্জ বলবো। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, এই যে এই তীর চিহ্নটার পরে যেটা থাকে তাকে আমরা নর্মালি কি বলে থাকি? কুডোমেন বলে থাকি। প্রথমে বলেন এটা এক ফাংশন কিনা। আচ্ছা এখানে এই যে ভিন্ন ভিন্ন ডোমেনের ভিন্ন ভিন্ন উপাদানের জন্য কুডোমেনের ভিন্ন ভিন্ন উপাদান পেয়েছেন কিনা বলেন আপনি। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে ভিন্ন ভিন্ন x এর জন্য ভিন্ন ভিন্ন y পেয়েছেন আপনি। এর 1 এর জন্য 3 পাইছেন, 2 এর জন্য 5 পাইছেন, 3 এর জন্য 7 পাইছেন, 4 এর জন্য 9। ব্যাপারটা এমন না যে 1 এর জন্য যেটা পাইছেন 2 এর জন্য সেটা পাইছেন, ব্যাপারটা সেরকম না।
ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা এক্সের জন্য আপনি আলাদা আলাদা এখানে কি পেয়েছেন, ওয়াই পেয়েছেন। এই যে আমরা যখন মা সন্তান একটা ওই যে উদাহরণ দিয়ে থাকি, তখন এই যে ব্যাপারটা এরকম আর কি। যেমন আমাদের সাপোজ ধরেন আমাদের কে কে থাকে, আমাদের খালেদা জিয়া আছে, তারপর শেখ হাসিনা আছে, তারপর হচ্ছে সরি এটা হচ্ছে সন্তানের সেট হবে, এই পাশে হচ্ছে সন্তান হবে, এই পাশে হচ্ছে মা হবে, ঠিক আছে। সন্তানের মধ্যে আমাদের কে আছে, তারেক রহমান আছে, তারপরে জয় আছে, আর এরিক ওই যে এরশাদ সাহেবের যে সন্তানটা আছে আর কি। তো তারেক রহমান ওনার মা হচ্ছে খালেদা জিয়া, ঠিক আছে, আর উনি হচ্ছে জয়ের মা হচ্ছে শেখ হাসিনা, এরিকের মা হচ্ছে এটা তো আমি এক্স্যাক্টলি জানি না, সাপোজ এটা ধরেন আপনি পি ধরেন, ঠিক আছে, এটা এরকম। আচ্ছা দেখেন, মানে যদিও বা খালেদা জিয়ার 2টা সন্তান, কিন্তু জীবিত আছেন একজন, ঠিক আছে, আর শেখ হাসিনার ছেলে সন্তান একজন। এখন দেখেন একটা মানে একটা সন্তান একটা মা, একটা মায়ের একটা সন্তান, ঠিক আছে, এদেরকে আমরা এক এক বলে থাকি। এ ধরনের অনেক অ্যানালজি আপনারা আশা করি ক্লাসে দেখেছেন, জেনেছেন। এটা ফাংশনটাকে ফিল করার জন্য বলি আমরা, বেসিক্যালি বোঝার জন্য আর কি। তো এখানেও সেম ঘটনাটা ঘটছে। তাহলে ওখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে বলতে পারি দেখেন এই যে এক্স এর ভিন্ন 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 মানের জন্য ওয়াই গুলো যেহেতু ভিন্ন হয়েছে, তাহলে এটাকে আমরা এক এক ফাংশন বলতে পারি। এখন এটা সার্বিক ফাংশন কিনা সেটাই আমাদের আলোচনার বিষয়। দেখেন এখানে কি বলা হচ্ছে, আচ্ছা ওখান থেকে কি এই প্রশ্ন দেখে আপনি দেখেন এই যে তীর চিহ্নের পরে যেটা থাকে এটাকে আমরা কুডোমেন বলতে পারি। তাহলে বলেন তো আপনার কুডোমেন সমান কি হয় স্যার? কুডোমেন সমান রিয়েল নাম্বার, সকল রিয়েল নাম্বার। আচ্ছা রেঞ্জ সমান কি? রেঞ্জ সমান হচ্ছে আপনি যে আউটপুটগুলো পেয়েছেন, কি কি আউটপুট পাইছেন আপনি? আপনি 3 পেয়েছেন, আপনি 5 পেয়েছেন, আপনি 7 পেয়েছেন, 9 পেয়েছেন, এই যে রেঞ্জ একটা সেট। দ্যাটস ওয়াই আপনাকে অবভিয়াসলি এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে, মাথায় রাখতে হবে এই কথাটা। আচ্ছা কুডোমেন সমান হচ্ছে রিয়েল নাম্বার, রেঞ্জ হচ্ছে 3, 5, 7, 9। আচ্ছা এগুলো রিয়েল নাম্বার ঠিক আছে, কিন্তু এর বাইরে তো আরও অনেক রিয়েল নাম্বার আছে। এখানে কি কুডোমেন আর রেঞ্জ সমান হইল স্যার? কুডোমেন আর রেঞ্জ তো সমান হয় না এখানে, কারণ আমার আরও অনেক রিয়েল নাম্বার আছে। 3, 5, 7, 9 এর পরে এর বাইরেও আরও অনেক রিয়েল নাম্বার আমাদের থাকে। যেহেতু এখানে কুডোমেন আর রেঞ্জ সমান নয়, কুডোমেন আমি লিখে দিচ্ছি একটু আপনাদেরকে, কুডোমেন নট ইকুয়াল টু রেঞ্জ, সুতরাং এটা কি নয় স্যার? ফাংশনটি সার্বিক নয়। ওকে, এই হচ্ছে কথাবার্তা আর কি। সো আমাদের সেকেন্ড এক্সাম্পলটাও শেষ। আশা করি সার্বিক ফাংশনকে ভিতর থেকে ফিল করতে পারছেন আপনারা, ঠিক আছে। এবার দেখেন আমাদের লাস্ট না সেকেন্ড লাস্ট, এরপর আরেকটা ম্যাথ করাবো আপনাদেরকে। এই কোয়েশ্চেনগুলো একটু সিকিউতে বেশি এসে থাকে, এই ধরনের কোয়েশ্চেনগুলো। দেখেন এখানে বলা হচ্ছে কি স্যার, এফ সাজ দ্যাট আর বাদ 5/4। তাহলে এটা কি স্যার বলেন তো? এটা কিন্তু ডোমেন। এটা কি? এটা হচ্ছে কুডোমেন। কুডোমেন হচ্ছে আর বাদ হাফ, অর্থাৎ সকল রিয়েল নাম্বার বসতে পারবে কিন্তু হাফ বসতে পারবে না স্যার, এটা দ্বারা সেটা বোঝায়, ঠিক আছে। এখন ফাংশনটা সংজ্ঞায়িত করা হচ্ছে f of x = 2x + 3 / 4x - 1। তো দেখাইতে বলছে ফাংশনটি সার্বিক কিনা। এই ধরনের প্রশ্ন আপনি অনেক পাবেন, এরকম একটা ফাংশন দিয়ে বলবে ফাংশনটি সার্বিক কিনা বা অন্টু কিনা। এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আপনি অনেক দেখবেন। চলেন এটা সলভ করি। এটা একটু বেশি আসে এই ধরনের কোয়েশ্চেনগুলো। আচ্ছা বেসিক কি বলে স্যার? আমার যদি প্রশ্নে যদি ডোমেন আর কুডোমেন দেয়া থাকে, সোজা কথায় এতক্ষণ যা বুঝাইছি তা না বুঝলে এখন থেকে খেয়াল করলেও বুঝবেন। কিন্তু প্রশ্নে যদি ডোমেন কুডোমেন দেয়া থাকে এবং ফাংশনটা দেয়া থাকে, আমার কাজ হচ্ছে ওই ফাংশনের রেঞ্জ বের করা, ঠিক আছে। ওই কুডোমেন আর রেঞ্জ যদি সমান হয় তাহলে আমরা বলবো হচ্ছে ফাংশনটি সার্বিক। যদি কুডোমেন আর রেঞ্জ সমান না হয় তাহলে আমরা বলবো ফাংশনটি সার্বিক নয়। সিম্পল একটা ব্যাপার, এখানে পেঁচানোর কিছু নাই স্যার। চলেন আমরা এখন কথা হচ্ছে স্যার এই ফাংশনটার রেঞ্জ কেমনে বের করবো আমরা। দেখেন আমরা কিন্তু নর্মালি f of x যেটা আছে সেটাকে আমরা y লিখতে পারি, y = f of x লিখতে পারি।
আচ্ছা, আপনাদের মনে আছে ডোমেন রেঞ্জের কথা? দেখেন, যে সকল এক্স এর মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত তারাই হচ্ছে ডোমেন, আর যে সকল ওয়াই এর মানের জন্য এক্স সংজ্ঞায়িত তারা হচ্ছে রেঞ্জ। অর্থাৎ মূল ফাংশনকে দেখেন, মূল ফাংশনকে ইনভার্স করে বিপরীত ফাংশনের ডোমেইনই মূল ফাংশনের রেঞ্জ। ঠিক আছে, এখন দেখেন আপনি এখানে কি লিখতে পারেন স্যার? দেখেন, এখান থেকে আপনি চাইলে y ইকুয়াল টু ওই এফ অফ এক্স এর জায়গায় আপনি এটা বসাতে পারেন 2x প্লাস 3 4x মাইনাস 1। আচ্ছা, আমরা ডোমেইন বের করার সময় আসলে করতাম কি, এখানে x এর যে সকল মানের জন্য y সংজ্ঞায়িত তারাই হচ্ছে আমার ডোমেইন। ঠিক আছে, যেমন আপনি এখানে x এর জায়গায় আপনি 1/4 বসাতে পারবেন না। 1/4 বসালে কি হবে, এটা 1 হয়ে যাবে, 1 থেকে 1 গেলে 0 হয়ে যাবে, আর নিচে কিন্তু 0 হতে পারে না স্যার, ব্যাপারটা অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে ডোমেইন হচ্ছে 1/4 ছাড়া বাকিগুলা। তা আমার তো এখন ডোমেইন লাগতেছে না স্যার, আমি রেঞ্জ বের করতেছি, ওটা ডোমেইনের ক্লাসে আলোচনা করা হয়েছে। তো চলেন আমরা এখন রেঞ্জটা বের করব। দেখেন, রেঞ্জ বের করতে কি করব স্যার, আমরা এক্সকে বাম পাশে নিয়ে আসবো, সোজা কথা। দেখেন, এটা যদি গুণ করে দেন আপনি 4xy মাইনাস ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 3, এটা আপনি পাচ্ছেন। এবার আপনি এক্সগুলোকে এক পাশে নিয়ে আসবেন, 4xy মাইনাস 2x ইকুয়াল টু 3 মাইনাস ওয়াই। ওকে, এক্স যদি কমন নেন 4y মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, এক্স ইকুয়াল টু হবে 3 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 4y মাইনাস 2। তা এখন দেখতে আমার রেঞ্জ বের করার জন্য ওয়াই এর মান কাকে কাকে বসাতে পারবো আমি, ওয়াই এর মান কাকে কাকে বসানো যাবে, তারাই হচ্ছে কি স্যার রেঞ্জ। ওয়াই এর যে সকল মানের জন্য এক্স সংজ্ঞায়িত। আচ্ছা, এটা ভগ্নাংশ রিলেটেড, ভগ্নাংশ টাইপের ফাংশনে ভগ্নাংশ টাইপ যে সকল ফাংশন আছে তারা কিন্তু হর কিন্তু 0 হইতে পারবে না স্যার। আচ্ছা বলেন তো, আমি কি এই কথা লিখতে পারি না স্যার এখানে, এদিকে লেখা যায় চাইলে, এটা হচ্ছে আমার কোয়েশ্চন আর কি। এখানে এক্স সংজ্ঞায়িত হবে ওই যে আমাদের প্রিয় একটা কথা আছে, যদি ও কেবল যদি হর নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এখানে কি বলা হচ্ছে স্যার, 4y হরে যে থাকে সে নট ইকুয়াল টু 0, মানে হরটা 0 হইতে পারবে না। তাহলে এখান থেকে কি লিখতে পারি, 4y নট ইকুয়াল টু 2 লিখতে পারি, y নট ইকুয়াল টু হাফ লিখতে পারি। আচ্ছা, আমি আপনাদের কি বলছিলাম স্যার, আমি বলেছিলাম y এর যে সকল মানের জন্য x সংজ্ঞায়িত তারাই হচ্ছে রেঞ্জ। তো ওই শর্ত থেকে কি আসছে স্যার, y এর মান হাফ হইতে পারবে না, সবাই হইতে পারবে। আপনি 1 2 3 4 5 6 -7 -1 কোটি -10 কোটি প্লাস সবাই বসাইতে পারবেন, কিন্তু হাফ বসাইতে পারবেন না। এটা মানে কি স্যার, সকল বাস্তব সংখ্যা এখানে বসাইতে পারবেন, কিন্তু আপনি হাফকে বসাইতে পারবেন না। এখন y এর যে সকল মানের জন্য x সংজ্ঞায়িত তারা হচ্ছে কি স্যার রেঞ্জ। সুতরাং আমি কি বলতে পারি, রেঞ্জ কত লেখা যায় এখানে, রেঞ্জ লেখা যায় হচ্ছে আর বাদ হাফ। ঠিক আছে, অর্থাৎ এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝাচ্ছে হাফ ছাড়া যে কোনো কিছু বসাতে পারবেন। এখন হাফ বসালে কি, আপনি বসাই দেখেন না, হাফ বসালে কি হয়, এই দেখেন, এই জায়গায় যদি আপনি হাফ বসান, এখানে কি হবে, নিচে 4 ইন্টু হাফ মাইনাস 2, তাহলে 2 থেকে 2 গেলে 0, সামথিং ডিভাইড বাই 0 ইকুয়াল টু অসংজ্ঞায়িত হয়। ঠিক আছে, আপনার ক্যালকুলেটর শুদ্ধ ব্যানিশ হয়ে যেতে পারে। ঠিক আছে, সো এখানে রেঞ্জ হচ্ছে কি আর বাদ হাফ। ঠিক আছে, আচ্ছা আমার প্রশ্নেই তো দেওয়া ছিল স্যার, প্রশ্নেই দেওয়া ছিল কোডোমেন সমান কি ছিল, কোডোমেন সমান ছিল হচ্ছে আর বাদ হাফ ছিল। এখন আপনিই বলেন, আপনি কি বের করছেন, রেঞ্জ বের করছেন, প্রশ্নে কি দেওয়া ছিল, কোডোমেন দেওয়া ছিল। এখন কোডোমেন আর রেঞ্জ সমান হয়েছে কিনা বলেন, এই যে আর বাদ হাফ। ঠিক আছে, যেহেতু কোডোমেন আর রেঞ্জ সমান, সুতরাং ফাংশনটি কি বলতে পারি আমরা, ফাংশনটি সার্বিক ফাংশন বলতে পারি আমরা। ঠিক আছে, সার্বিক বা অন্ট ফাংশন আমরা বলতে পারি। আশা করি এটা বেশি ক্লিয়ার হয়েছে আপনাদের। প্রশ্ন এই ধরনের প্রশ্ন চলে আসতে পারে, অনেকবার আসছে, এটা একটু বাসায় নিজে করবেন। এই টাইপের যে সকল ম্যাথ আছে আপনার টেস্ট পেপার, বই, সকল ম্যাথ আপনারা করবেন। আশা করি আপনাদের প্রবলেম আর থাকবে না, বুঝে বুঝে করবেন। এটা খুবই ইজি কতগুলো ম্যাথ দেখেন। আচ্ছা একটু দেখেন, আরেকটা কোয়েশ্চেন দিই। কিছু বুট কোয়েশ্চেন আছে হচ্ছে স্যার যেখানে কোডোমেন দেয়া নাই, একটা ফাংশন দিয়েই বলতেছে
যেমন দেখেন f of x equal to x plus 2, ঠিক আছে, ডিভাইডেড বাই 5x minus 1 দিয়ে বলছে, এখানে কুডুমেন দেয়া নাই স্যার, কুডুমেন দেয়া নাই, দিয়ে বলতেছে ফাংশনটি সার্বিক কিনা যাচাই করুন। তো এই ধরনের যে প্রশ্নগুলো থাকবে, যাদের ক্ষেত্রে আপনার কুডুমেন দেয়া থাকবে না, তাদের ক্ষেত্রে আপনি একটা নিয়ম ফলো করবেন, সেটা হচ্ছে f of x equal to, যদি আপনি y প্রুভ করতে পারেন তাহলেই হচ্ছে কি ফাংশনটা সার্বিক ফাংশন হবে। এই নিয়মটা ফলো করতে পারেন স্যার। কিভাবে স্যার? দেখেন, আপনি এটা y সমান f of x ধরবেন, সেখান থেকে y ইকুয়াল টু আপনি চাইলে কি লিখতে পারেন x প্লাস 2 5x মাইনাস 1 এটা লিখতে পারেন, ঠিক আছে। এবার যদি আপনি এটা কি করে দেন, এটা যদি গুণ করে দেন কি হয়, 5xy মাইনাস y ইকুয়াল টু হচ্ছে x প্লাস 2। এখান থেকে x গুলো সব এক পাশে নিয়ে আসবেন, ঠিক আছে। দেখেন 5xy মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 2, ওকে। এখান থেকে x কমন নিলে কি থাকে স্যার, 5y মাইনাস 1 থাকে, আর এখানে কি থাকে, y প্লাস 2 থাকে। এখান থেকে x সমান কি লেখা যায়, x সমান লেখা যায় যে y প্লাস 2 ডিভাইডেড বাই 5y মাইনাস 1। এখন এই x এর মান যদি আপনি ফাংশনে বসানোর পর যদি y আসে, f of x সমান y হয়, তাহলেই বুঝে নিব হচ্ছে আমরা ফাংশনটি সার্বিক। দেখেন আমার কোয়েশ্চনে কি ছিল, f of x ইকুয়াল টু x প্লাস 2 5x মাইনাস 1 এটা ছিল। এখন এখানে x এর জায়গায় আমি কি বসাবো স্যার, x এর জায়গায় ওই যে f of y প্লাস 2 ডিভাইডেড বাই 5y মাইনাস 1। তাহলে আমি কি লিখতে পারি, এই দেখেন f of, এখানে বসাই দিলে হচ্ছে x এর জায়গায় কি বসাবেন স্যার, x এর জায়গায় বসাবেন y প্লাস 2 ডিভাইডেড বাই 5y মাইনাস 1 প্লাস 2 বসাবেন এখানে, আবার 5 ইন্টু x এর জায়গায় বসাবেন ওই যে y প্লাস 2 5y মাইনাস 1, ঠিক আছে, আর এখানে আসতেছে কি মাইনাস 1, ঠিক আছে। এবার দেখেন এখানে কি করতে পারেন আপনি, এই যে লসাগু নিলে এটা 5y মাইনাস 1 নিলেন সাপোজ, ওখানে কি আছে y প্লাস 2 আছে, 2 দ্বারা গুণ করে দিলে 10y মাইনাস কত 2। এখানেও সেম অবস্থা 5y মাইনাস 1, এখানে যদি এটা 5 দ্বারা গুণ করে দেন 5y প্লাস কত থাকবে স্যার, 5y প্লাস 10 থাকবে, আর মাইনাস 1 দ্বারা মাইনাস 5y হবে, এখানে মাইনাসে কত প্লাস 1, ঠিক আছে। আচ্ছা এই দেখেন দুইটা এর উপর একটা বর্ণাংশ আছে, এর নিচে একটা বর্ণাংশ আছে, তাহলে যে হর যদি সমান হয়, মানে এটা কাটাকাটি চলে যায়, ঠিক আছে। তাহলে উপরেরটা উপরে থাকে, নিচেরটা নিচে থাকে, এটা আমরা সকলেই জানি। দেখুন কি করা যায়, 2 তো চলে গেছে, y আর 10y কত থাকে স্যার, 11y থাকে, ঠিক আছে। আর এখানে 10 আর 11 কত থাকে, 11 থাকে। তো এটা কাটাকাটি গেলে আপনি দিন শেষে কি পাচ্ছেন, y পাচ্ছেন। তাহলে যেহেতু f of x equal to y চলে আসছে, যেহেতু f of x equal to y, সুতরাং ফাংশনটি কি হবে, সার্বিক হবে। আশা করি বুঝে গেছেন। এর বাইরে কোনো ম্যাথ পর্যন্ত আসে নাই আপনাদের এসএসসিতে, এবং এইচএসসিতেও আবার এই ধরনের কিছু ম্যাথ এসে থাকে, একটা ফাংশন সার্বিক কিনা, অন্টো ফাংশন কিনা এটা দেখানোর জন্য এরকম কিছু ম্যাথ এইচএসসিতেও আসছে কিন্তু। সো সবাই দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ইনভার্স ফাংশন বের করতে পারেন, যে ফাংশনটা একক এবং সার্বিক তাদের কিন্তু বিপরীত ফাংশন থাকে, ঠিক আছে। এটা আমি ছোটো করে দেখাই দিয়ে ক্লাসটা শেষ করব। যাদের বিপরীত ফাংশন নির্ণয়ের টপিকে সমস্যা আছে তারাও চাইলে ক্লাসটা দেখতে পারো। দেখা যাক, আমাকে বলতেছে স্যার দেখো এই ফাংশন সার্বিক ফাংশন তো আমরা দেখাইলাম, ঠিক আছে। দেখে আমি বুঝতেছি এটা একটা এক ফাংশন হবে, ঠিক আছে। যারা এক ফাংশন এবং সার্বিক ফাংশন তাদের কি থাকে স্যার, তাদের একটা বিপরীত ফাংশন থাকে। এরকম একটা ফাংশন দিয়ে বলতে পারে আপনি বিপরীত ফাংশন নির্ণয় করেন, অথবা f ইনভার্স x নির্ণয় করেন, এই ধরনের একটা মানে ব্যাপার থাকে আর কি। বিপরীত ফাংশন নির্ণয় খুবই ইম্পর্টেন্ট টপিক, প্রশ্ন আসেই, কোনো সন্দেহ নেই। আচ্ছা, এই ধরনের প্রশ্ন থাকলে আমরা আসলে করবোটা কি, দেখুন সর্বপ্রথম আমরা y ইকুয়াল টু f of x ধরে নিব, ঠিক আছে। ধরি y ইকুয়াল টু f of x প্রত্যেকটা কোয়েশ্চনে। এটা আবার g of x থাকতে পারে, g of x থাকলে g ইনভার্স x বের করতে বলতে পারে, ঠিক আছে। তাহলে এখানে কি করা যায়, এখান থেকে x ইকুয়াল টু আপনি f ইনভার্স y লিখতে পারেন, ঠিক আছে। এখন আচ্ছা, y সমান f of x, এখান থেকে আপনি কি লিখতে পারেন, y ইকুয়াল টু x প্লাস 2 5x মাইনাস 1,
এটা লিখতে পারেন চাইলে, ঠিক আছে। প্রত্যেকটা ম্যাথে সেম টাইপের। এরপর কি করব, এক্সট্রা বাম পাশে নিয়ে আসবো, বাকি সব ডান পাশে নিয়ে আসবো, ঠিক আছে। একদম সেম রুল প্রত্যেকটা ম্যাথে। এক্সট্রা বাম পাশে নিয়ে আসার জন্য আমার কি করা লাগবে, গুণ করা লাগবে। 5xy মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2। এখন এখানে 5xy মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 2। এখন যদি আমি এক্স কমন নিই, এখানে কি থাকে, 5y মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই প্লাস 2। তো এখান থেকে কি লিখতে পারি আমি চাইলে, দেখেন এখান থেকে চাইলে লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই 5y মাইনাস 1। আচ্ছা, এক্স ইকুয়াল টু কি লেখা যায় স্যার আবার, এই যে এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই ধরছিলেন কিন্তু আমরা শুরুতে। এক্স ইকুয়াল টু একটু লাল কালার দিই, কেমন, লাল না জাকলে সমস্যা। তাহলে কি করা যায়, এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই, ঠিক আছে, ওয়াই প্লাস 2 5y মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, আমাকে তো বের করতে বলছে এফ ইনভার্স এক্স, আমরা এফ ইনভার্স ওয়াই চলে আসছে, বিপরীত ফাংশন নিয়ে খুবই ইজি একটা টপিক, ঠিক আছে। দেখা যাক, এখন আমি এফ ইনভার্স এক্স নির্ণয় করবো। আর একটু লাল কালার দিই, লাল কালার দিলে আপনারা ভালো বুঝবেন, ঠিক আছে। স্টুডেন্টরা লাল কালার দিলে খুব বেশি কি করে, লাইক করে আর কি, ঠিক আছে। এফ ইনভার্স এক্স ইকুয়াল টু, এই যে এখানে এই যে ওয়াই আছে, তো যেখানে যেখানে এক্স আছে ওয়াই আছে, সেখানে আপনি এক্স বসাই দেবেন, এক্স প্লাস 2 5x মাইনাস 1। এটা শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করেও করা যায়, ঠিক আছে। আপনারা আগে বিস্তারিতভাবে শিখেন, ছোটো মানুষ এত শর্টকাট শিখে লাভ নাই। তাহলে আমরা এখন থেকে আজকের ক্লাসটা করার মাধ্যমে যে কোনো ফাংশন সার্বিক কিনা যাচাই করতে পারবো, নাম্বার 1। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো একটা ফাংশন বিপরীত ফাংশন কিনা, যে কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশনের বের করতে পারবো। এখানে আমি একটা কথা বলে রাখি আপনাদের, শুধুমাত্র এক এবং সার্বিক ফাংশন হলে তখনই কেবল বিপরীত ফাংশন থাকবে, আদারওয়াইজ কিন্তু বিপরীত ফাংশন থাকবে না। এটা ব্যাখ্যাও দিতে পারি চাইলে, দেখা যাক। এই দেখেন, আচ্ছা দেখুন, দেখেন এটা কিন্তু সার্বিক ফাংশন, কিন্তু এক ফাংশন না, এটা সার্বিক ফাংশন। আবার এটা 1 3 5, এখানে 2 4 6, এটা কিন্তু একই সাথে সার্বিক এবং এক দুটো ফাংশনের মধ্যে পড়ে। আচ্ছা, এই ফাংশনটাকে আপনি ইনভার্স যদি করেন, এটাকে যদি এই পাশে নিয়ে আসেন, তখন কি হয় দেখেন, 2 3, আর এখানে হচ্ছে 3 4 6। আচ্ছা, 2 সাথে কারা কারা সম্পর্কিত ছিল, 3 4, 3 সাথে 6। দেখেন এখন সন্তান, এটা তো আমরা সন্তান ধরি, এটা আমরা মা ধরি। এখন দেখেন গড়ন হয়েছে কি স্যার, একটা খুব কি বলতাম, দুঃখজনক ঘটনা ঘটে গেছে। একটা সন্তান আসছে দুইটা মা থেকে, এটা কি পসিবল স্যার? তো এটা তো সম্ভব না স্যার। তো দ্যাটস ওয়াই যে ফাংশনটা এক এবং সার্বিক না, অর্থাৎ এক না, তাকে আমি ইনভার্স করলে এমন একটা অবস্থা চলে আসছে, এটা একটা অবৈধ জিনিস চলে আসছে স্যার, এটা পসিবল না। দ্যাটস ওয়াই এটা কি ইনভার্স করা পসিবল না। আপনি যদি এটাকে ইনভার্স করেন তাহলে ফাংশন থাকতেছে, এই হচ্ছে কথাবার্তা। তো ফাংশন আসলে খুবই ইন্টারেস্টিং একটা টপিক, আশা করি সবাই বুঝছেন। দেখা হবে অন্য একটা কোনো ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।